সুপ্রিয় দর্শক, নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা কানাডার স্কারবোরো সিটিতে আজ আমাদের এক কৃষিবিদ ভাইয়ের বাসায় এসেছি, প্রবাসী বাংলাদেশি আজিজুর রহমান রিপন। আজিজুর রহমান রিপন বাংলাদেশে কৃষি গবেষণায় উদ্যান তত্ত্ব বিভাগে 10 বছর চাকরি করেছে। উদ্যান তত্ত্ব আমাদের বাংলাদেশে সকল প্রকার শাক সবজি, ফলমূল এবং ফুলের বাগান সম্পর্কে, চাষাবাদের পদ্ধতি, কৃষির নতুন প্রযুক্তি সম্পর্কে কৃষকদের শিক্ষা দেওয়া হয় এবং বিজ্ঞানীরা গবেষণা করেন। আজিজুর রহমান রিপনের রয়েছে দীর্ঘ 10 বছর অভিজ্ঞতা। সে তার বাড়ির পিছনে শাকসবজি চাষ করেছে, বাংলাদেশি এবং কানাডিয়ান শাকসবজি। আমরা দেখব তার এই সুন্দর বাগানে সে পরিচ্ছন্নভাবে অনেক সুন্দরভাবে বাগান করেছে। তার কাছ থেকে আমরা শুনব প্রবাসে এই নতুন পরিবেশে বাগান করতে গেলে কী কী সমস্যা হয় এবং কীভাবে তার সমাধান করা যায় এবং ভালো ফলন পাওয়া যায়। তার অভিজ্ঞতা অবশ্যই প্রবাসে সকল বাংলাদেশি যারা শাকসবজি চাষ করেন এবং ভালো ফলন পেতে চান, তারা সবাই উপকৃত হবেন। আসুন আমরা আজিজুর রহমান রিপনের সাথে কথা বলি, তার বাগানে সব শাকসবজি সম্পর্কে আলাপ করি। আজিজুর রহমান রিপন, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? জি, আমরা তো আসছি নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক একটি অনুষ্ঠান প্রবাসী চাষ। তার পক্ষ থেকে আমরা প্রবাসে যারা ভালো বাগান করে এবং যারা বিশেষজ্ঞ বিশেষ করে তাদের কাছ থেকে আমরা শুনি ভালোভাবে ফলন পেতে হলে কীভাবে ভালোভাবে শাকসবজি চাষের পদ্ধতিগুলি। আশা করি আমাদের দর্শকরা তোমার এই অভিজ্ঞতা থেকে উপকৃত হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার এই আজকে বাগানের শাকসবজি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা। এবং সেই সাথে নন্দন টিভির কর্তৃপক্ষ, যারা টিভির পরিচালনা এবং এর সাথে সম্পৃক্ত, সবাইকে শুভেচ্ছা অনুষ্ঠান করার জন্য। এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, কিছু জ্ঞান আপনাদের সবজি বাগান করার জন্য কানাডাতে কাজে লাগে, তো বুঝবো যে আজকে আমাদের এই প্রোগ্রাম এবং এই বাগান করাটা সার্থক। তাহলে চলো আমরা তোমার বাগানের সবজি বাগানটা পুরো ঘুরে দেখি এবং এক এক করে আমরা শুনি তোমার কাছ থেকে বাগানের এই শাকসবজির চারা কোত্থেকে পেলে, কীভাবে করেছো, আর বিশেষ যদি কোনো টেকনোলজি তুমি ইউজ করে থাকো সেগুলো আমরা শুনবো। ঠিক আছে, চলুন। রিপন, এখানে দেখতে পাচ্ছি একটা গাছে অনেক মরিচ। এটা বিশেষ কোনো ভ্যারাইটি বা এক গাছে অনেক মরিচ? লোকাল কালেকশন এখানে, ওই চাইনিজ মার্কেট থেকে। এটাকে বলে থাই চিলি। এটার একটা বৈশিষ্ট্য যে খুব খুব ঝাল এবং এটা মানে সংরক্ষণ করা যায় অনেক দিন। যদি ফ্রিজে আমরা রাখি জাস্ট পলি ব্যাগে করে, তো এটা 2 থেকে 3 মাস পর্যন্ত এটা অ্যাজ ইট ইজ থাকে, কোনো নষ্ট হয় না। সেদিক দিয়ে খুব ভালো। আমরা পর্যাপ্ত সংরক্ষণের মাধ্যমে শীতকালে আমরা এই ফ্রেশ মরিচটা পেতে পারি। এছাড়া ফ্রোজেন করেও রাখা যায়, স্বাদের তেমন কোনো তারতম্য হয় না। তো আমার তো সারা বছর কোনো মরিচ কেনা লাগে না, আমি এখান থেকে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে একটা গাছে যে এত মরিচ যদি হয়, এরকম 4-5টা টব থাকলেই সামারে সবারই মরিচের প্রয়োজনীয়তা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। এবং যারা বিশেষ করে অ্যাপার্টমেন্টে থাকেন, ব্যালকনিতে যদি এরকম 2-3টা গাছ, 4-5টা গাছ করতে পারেন। আমার আরও মরিচের গাছ আছে এইদিকে। এই গাছগুলো দেখেন সবই বেশিরভাগ ছোট গাছ। এগুলো আমার একসাথেই ছিল, তো এই মাঝখানে কিছু গাছ পর্যাপ্ত আলো এবং বাতাসের অভাবে একটু ছোট হয়ে গেছে। এই জন্য এগুলোকে আমি রিলোকেট করছি। তো এইটা যারা দেখেন যে একসাথে অনেকগুলো গাছ ঠিকমতো মাঝের একটা গাছ ছোট হয়ে গেছে, বা তো তার একটু সরাই দিয়ে এক্সট্রা পরিচর্যার মাধ্যমে এগুলাকে দেখবেন যে কিছুদিন পরে এগুলো আবার সতেজ হয়ে যাচ্ছে। তো এটা আচ্ছা রিপন, একটা জিনিস হলো যে আমাদের একটা ধারণা যে যেহেতু বাড়ির পিছনের জায়গায় মাটি আছে, সেখানে মাটির মধ্যেই প্লট করে করা যায়। আর যারা আমরা অ্যাপার্টমেন্টে থাকি, তাদের জায়গা কম, তারা এরকম টবে করতে হয়।
তোমার এখানে দেখছি এই যে এখানেই তো সবগুলি টবে আছে, ওখানেও সব টবে আছে, ওইদিকেও দেখছি অনেক টবে। তুমি এই যে টবে করার এইটা কেন করতে চাও? এটা খুবই বিশেষত্ব কিটা, কেন এটা সুবিধাটা কি? এখানে মাটিটা বলা যায় যে ফার্টাইল হলেও এখানে মাটিতে কিন্তু অর্গানিকের পরিমাণ, ম্যাটারের পরিমাণ বেশি, 5%। আমাদের বাংলাদেশে মাত্র 0.5, অর্থাৎ 10 ভাগ বেশি, এখানে 10 টাইমস বেশি। বাট এইগুলা যেহেতু 6 থেকে 8 মাস ঠান্ডা থাকে, এই অর্গানিক ম্যাটারগুলো ডিকম্পোজড হয় না, যার ফলে ওই অ্যাভেলেবল নিউট্রিয়েন্টটা গাছ পায় না। যার জন্য আমাদের এক্সট্রা মাটি দিয়ে বা আমাদের এক্সট্রা বেড করে, যারাই দেখবেন যে বাগান এখানে করছেন, এক্সট্রা বেড দিয়ে, এক্সট্রা মাটি দিয়ে, হয়তো কাঠের চারদিকে ব্লক করে করেন অথবা টবে করেন। শুধু যদি আমরা মাটির খুঁড়ে লাগাই ভালো হবে না, কারণ সম্ভব না। এই জন্য এখানে আমরা দেখি যে কানাডিয়ান জার, হোম ডিপোতে প্রচুর ডিফারেন্ট টাইপ অফ মাটি, অর্গানিক ম্যাটার, সয়েল এরা বিক্রি করে, কম্পোস্ট, কাউ ম্যানিউর। তো যার জন্য এই টবে করা আমার, যেহেতু এখানে আমি কাঠ দিয়ে করতে পারতাম বেড, বাট আমি একটু সাশ্রয় করার জন্য, এবং এই টবগুলো রিইউজেবল, আমি 4-5 বছর ইউজ করতে পারি, এবং প্রয়োজন হলে টবগুলো আমি এখান থেকে অন্য জায়গায় সরাই নিতে পারি। যদি আমি দেখতেছি যে এখানে লাইট কম বা কোনো সমস্যা হচ্ছে, বা হয়তো দেখা গেলো যে একটা গাছে আমার পোকা দেখা গেল, তো ওই গাছটাকে আমি এখান থেকে জাস্ট ছড়ায় অন্য জায়গায় একটু রাখলাম, রেখে এটার নিবিড় পরিচর্যা করে যাতে এখানে না ছড়ায়। এটা একটা কারণ। মাঝে মাঝে এখানে অ্যাফিডের আক্রমণ দেখা যায়, মরিচে বিশেষ করে। তো ওই অ্যাফিডের প্রোটেকশনটা এইভাবে করা যায়। তো মানে তাহলে 3টা প্রধান জিনিস তোমার কাছে জানতে বললাম, 3টা প্রধান জিনিস আমরা পাচ্ছি। এটা হলো আমি সয়েল ম্যানেজমেন্ট, যেটা মাটির পর্যাপ্ত যে নিউট্রিয়েন্ট, যে খাবার, এটা আমি টবের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারছি। দ্বিতীয় হলো যে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায়, আলাদা আইসোলেশন করা যায়, যে কোনটা হচ্ছে সরাই ফেলতে পারছি। তো এখানেও মরিচ গাছ, এখানে দেখেন এটা হলো বরবটি, এটা অনেক বড় আছে। হ্যাঁ এটা বরবটি, স্পেশালি এটা এগুলো বাংলা দোকান থেকে কালেকশন করা। তো এখন বীজগুলো আমি সব নিজেই বীজ রাখি, বাইরে দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। তুমি তো এখানে রেস বেডি করেছো, বেশি খরচ হয় নাকি? না, এগুলো ওই ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে একটু খরচ বেশি, এই কাঠ কেনা, তারপরে এগুলো করা। তারপরে এই বেডগুলো আমার প্রায় 5 বছরের পুরানা, 5 ইয়ার্স ওল্ড। তো যদি দেখতেছেন যে একটু রং করা, যদি আমরা পেইন্ট করে দেই কাঠগুলোকে, তাহলে এটার আয়ুষ্কাল আরও 3-4 বছর। তো আমার মনে হয় যে এই বেড আমি মনে হয় 10 বছর এটা টিকবে। তো কাজেই পরবর্তীতে খরচটা কমে আসে আর কি। আর এখানে দেখতেছেন যে নেট দাও, এটা ওই যে স্কোয়াল, যেটা ওই যে কাঠবিড়ালির সমস্যার জন্য, কারণ ওরা ওই ইনিশিয়ালি যখন শাকের বীজ লাগানো হয় ওরা সেগুলো নষ্ট করে, এই জন্য নেট দেওয়া, এবং উপরে যে বার্ড নেট দেওয়া, যাতে উপর দিয়ে ওরা ঢুকতে না পারে। লাল শাক, এটা গিমা কলমি, এটাও বাংলাদেশের গিমা কলমি। আর ওদিকে ডাটা শাক আছে, এটা শালগম, এটা লোকাল কালেকশন শালগম। এটা সবুজ ডাটা শাক, শালগম, ভিতরে ওলকপি। আর এদিকে খালি এগুলো লাল শাক ছিল, এটা শেষ হয়ে গেছে। নাই, অনেকে 2-3 বার করা যায়, 2-3বার করা যায়। এবার যেহেতু লেট ছিল সামার, হয়তো 2বার করা যাবে। সামার আর্লি আসলে 3বারও করা যাবে। সাধারণত সবাই লাউ তো অনেক বড় জায়গায় করে, তুমি টবে লাউ করেছো। তো টবে লাউ করলে তোমার আমার দেখি ফলনও খুব ভালো হয়েছে, অনেকগুলি লাউ তোমার কাছে আছে। তো এই টবে করেছো কেন, বা এই সুবিধা কি? ধন্যবাদ ফয়জুল ভাই। এটা আমার লাউ কিন্তু বেডেও আছে, ওই সাইডে মাটিতেও আছে, আবার এখানে টবে আমি দুইটাই করেছি আমার নিজের সুবিধার জন্য। যে এটার জন্য আমার এক্সট্রা জায়গা দিতে হয় নাই, আমি আমার টবে করে জাস্ট স্থান সংকুলন করা আর কি। এখানে লাউ গাছ দেখা যাচ্ছে যে টবে করা, এবং বাইরে একটা বাকেট রাখা আছে। সেটা হলো যে লাউ গাছ যখন বড় হয়ে যায়, প্রচুর পাতা এবং শাখা প্রশাখা হয়, তাদের প্রচুর পানির দরকার হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে শুধু একবেলা পানি দেওয়া সম্ভব, মানে দেওয়ার মাধ্যমে গাছ বাঁচানো মুশকিল হয়, এবং পাতাগুলো নরম ঝুলে যায়, এটা গাছের জন্য ক্ষতিকর। তো যার জন্য যারা দিনে মাত্র একবার পানি দিতে পারেন, তো তারা এই ব্যবস্থাটা তাদের জন্য ভালো। যদি এক্সট্রা এই বাকেটের নিচে যদি এক্সট্রা 2 ইঞ্চি লেয়ার আপনি পানি দিয়ে দেন বিকালবেলায় বা সন্ধ্যার সময় যখন পানি দেন,
তো ওটা সারাদিন ওই পানিটা সে লাউটা আপটেক করবে। তার মানে তোমার এই টবের পরে টব এই বাকেটের উপরে, হ্যাঁ, বাকেটের ভিতরে তুমি এই বড় টবটা বসিয়েছো এবং বাকেটের নিচে পানি দিয়ে রাখো। 2 তো, ইঞ্চি, বেশি না, হ্যাঁ, 2 2 ইঞ্চি পানি দিলে ওই পানিটা নিচে ছিদ্র আছে, হ্যাঁ। ছিদ্র থেকে পানিগুলি উঠে আসে। এটাকে বলে সেলফ ওয়াটারিং সিস্টেম, সেলফ ওয়াটারিং কন্টেইনার সিস্টেম। খুবই সুন্দর। আমি আর আমার মনে হয় এটা আমি কোথাও দেখি নাই, কিন্তু এটা খুব সুন্দর, মানে পানির ব্যবস্থা করার যারা জন্য। টবে করেন মানে লাউ বা কুমড়া জাতীয় এর প্রচুর পানির দরকার হয়, কারণ অনেক বড় বড় পাতা, প্রচুর পানি লস হয়। বিশেষ করে এখানে খুব ড্রাই ওয়েদার, হিউমিডিটি 60%-এর নিচে থাকে, তো যার জন্য অনেক সময় দেখা যায় দুপুরবেলা পাতাগুলো সব ঝুলে যায়। দর্শক, আমরা এখন আপনাদেরকে একজন প্রবাসী বাংলাদেশি কৃষিবিদের স্ত্রী এবং আমাদের ছোট বোন কৃষাণীর সাথে পরিচয় করে দিব। আমরা শুনি এই বাগান করে তার কি আনন্দ হয় এবং কিভাবে সে সহযোগিতা করে। আসুন কথা বলি। তুমি কেমন আছো রনি? ভালো। জি ভালো, ভালো আছেন? তো বাগান তো খুবই সুন্দর বাগান, অনেক ফল, কিছুক্ষণ দেখলাম অনেক ফসল সুন্দরভাবে হয়েছে। তো তোমার পছন্দের ফসল কি কি? আমার পছন্দ লাউ, তারপর লাল শাক আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই আর এই তো আর কি কি মানে তোমার মানে গুরুত্বপূর্ণ কি কি জিনিস যে তুমি তার কাছে শিখেছো, যেটা তুমি করে আনন্দ পাও? কিভাবে গাছ লাগাতে হয় আগে আমি জানতাম না, টবের গাছ কিভাবে করতে হয়, কিভাবে মানে টবে সংরক্ষণ লাগাতে হয়। এখন ওর কাছ থেকে মোটামুটি মানে আমি এটা আইডিয়াটা নিতে পেরেছি।